হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ফিরে এলো টক শো, আপনাদের সকলের প্রাণের অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। তো আমরা শ্রী মায়াপুর ধাম থেকে গঙ্গা তট, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আবির্ভাব স্থান, শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, শিল প্রভুপাদ আচার্যবৃন্দ সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আমাদের এই মায়াপুর টিভির স্টুডিও থেকে যুক্ত হচ্ছি আপনাদের সাথে। আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় টক শো প্রশ্নোত্তর পর্বে। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের সাথে আবার যুক্ত হতে পেরে কয়েকদিনের গ্যাপের পর। তো আজকের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখন চারিদিকে ইউথ, স্টুডেন্টস, ইউথদের একটা বিপ্লব চলছে। ইউথদেরকে নিয়ে অনেক নবজাগরণ চলছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তো আগামী 12ই আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে, আন্তর্জাতিক যুব দিবস ইউথদের জন্য। তো সেটাকে সামনে রেখে আজকের আমাদের বিষয় হতে চলেছে ইউথদেরকে নিয়ে আলোচনা বা নব জাগরণ বলতে পারি যুব সমাজের। তো আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়েছি আমাদের বিশেষ অতিথিবৃন্দদেরকে, যারা হচ্ছেন ইউথফুল স্পিরিট নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি তার ইউথফুল এইজে, হ্যাঁ, যৌবনে তিনি এই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন সুদূর অস্ট্রেলিয়াতে, এবং এখনও তিনি তার সেই উদ্যমের সাথে ছুটে চলেছেন সারা বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্তি প্রচারে। এখন তিনি মায়াপুর ধামবাসী এবং আমাদের এই বঙ্গ ভাষায়, গৌর ভাষায় তিনি আমাদের ইউথদের জন্য মেসেজ, বার্তা প্রদান করবেন। আমাদের এই টকশোর স্টুডিওতে আমরা পেয়েছি আমাদের টকশোর মধ্যমণি বা আমাদের অধ্যক্ষ রূপে পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। মহারাজ তার ইউথফুল এনার্জি আমাদের কাছে আজকে তুলে ধরবেন যে কিভাবে আমরা ইউথ হিসেবে আমাদের কি লক্ষ্য স্থির করা উচিত। আর আমাদের আজকের টকশোর আজকের পর্বের বিশেষ অতিথি রূপে আমরা পাচ্ছি পরম পূজনীয় শ্রীপাদ প্রেম ভক্তি প্রকাশ প্রভুকে, যিনি ইউথদের সম্বন্ধে অনেক রিসার্চ করেছেন, আমাদের সামনে তুলে ধরবেন। তো আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বক্তব্যবৃন্দকে। মহারাজ, আজকে এই যে বিশেষ কথা হচ্ছে ইউথদের নিয়ে, তো কেন আজকে এটা গুরুত্বপূর্ণ এই টপিকটা? গুরুত্বপূর্ণ শুধু আমরা দিচ্ছি না, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও খুব গুরুত্ব সহকারে এই জিনিসটা গ্রহণ করেছেন। আমার মনে পড়ে, কি বলবো, আমার ইউথ বয়স এখন না না যখন বাড়িতে ছিলাম, কথায় কথায় কারোর সঙ্গে কথা বলতাম, এই তোমার মতো যখন বয়স ছিল না, জল কেউ চিবিয়ে খেয়েছি। মানে একটা কথা আছে, ইউথরা কি করতে পারে। বিমানে যখন যাই দেখি গার্লস পাওয়ার, একটা ইউথ পাওয়ার, হ্যাঁ, যেটা মনে পড়ে আমরা যখন সে 9-10 ক্লাসে ইতিহাস পড়তাম, সে নেতাজি সুভাষচন্দ্রের কথা শুনে গা গরম হয়ে যেত। তার কথা, ডু অর ডাই, কইরেঙ্গিয়ে মরেঙ্গে, আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, জাগিয়েছিলেন কিন্তু। এবং যদিও আমিও ক্লাসে বলি যে কেউ ভারত স্বাধীন করতে পারেননি, মহাত্মা গান্ধী করেছেন, কিন্তু এর পরিকাঠামো বা সব রেডি করে দিয়েছেন বলতে গেলে ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের যে ভগৎ সিং। জাগরণ, তাদের যে জ্বালা ভরা বক্তৃতা, বা আমাদের সুকান্ত হুম, যে বই লিখেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য, হুম, তার কথাবার্তা পড়লে একদম দেশ দেশের প্রতি একটা রক্ত গরম হয়ে ওঠে। আমাদের দেশে এরকম ছিল। অর্থাৎ জীবনের একটা সময় আসে কিছু করার, কিছু দেখার, এবং
আমি এপিজে আব্দুল কালামের কিছু বক্তৃতা শুনতাম। আমার খুব ভালো লাগে। ইয়ুথের ভিতরে একটা লক্ষ্য স্থির করে দেওয়ার, যে তিনিও সেই পরিবার থেকে এসেছেন যে যুবক যুবতীরা, বেশিরভাগ উনি গিয়ে স্কুলে লেকচার দিতেন। যুবক যুবতীরা তাদের একটা লক্ষ্য স্থির করে এগোবে। তো সেটাই বর্তমান যুব সমাজ, আমাদের সরকারের মহল থেকেও তারাও চাইছেন সৎ পথে, সৎ চিন্তায়, সৎ মার্গে, বা আমাদের একটা কথায় বলে না, স্বচ্ছ ভারত, স্বচ্ছ মিশন, স্বচ্ছ চরিত্র, এটার দিকে আমাদের ধ্যান দেওয়ার সময় এসেছে। উপযুক্ত একটা পরিবেশ গড়ে উঠেছে। সবাই ইয়ুথ চাইছে আমরা সেই পথে এগোবো, আমাদের কেউ পিছন থেকে গাইড দিক। আমার খুব শুনে ভালো লাগলো, গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তিনি যেভাবে ইয়ুথের প্রতি তার তার কি বলে লক্ষ্য স্থির করে দিচ্ছেন, বিশেষ করে নেশা মুক্ত হুম, জীবন। বেশিরভাগ ইয়ুথরা এখন তারা অ্যাডিকশন হয়ে যাচ্ছে, অ্যাডিকশন, জীবনের লক্ষ্য হারা, তাদের জীবনে লক্ষ্য স্থির না করতে পেরে তারা দিশেহারা জীবন, যেটা প্রভুপাত করেছিলেন। আর প্রভুপাত সেই বিদেশে গিয়ে ওই চাকেই জাল ফেলেছিলেন। বিদেশ, বিশেষ করে আমেরিকা, তাদের উন্নত টেকনোলজি, উন্নত চিন্তাধারা দিয়ে তারা মনে করেছিল এই আধ্যাত্মিকতাটাকে বাদ দিয়ে তাদের নিজেদের যে টেকনোলজিকে বা বিদ্যা বুদ্ধি বা যা কিছু আছে সেগুলো ব্যবহার করে তারা ইয়ুথকে একটা সুখের পথে চালাতে চেষ্টা করেছিল। তারাও ব্যর্থতায়। শিল প্রভুপাদ তাদেরকে দিলেন আসল দিশা। তো সেটাই আজকের বিষয়ে আলোচনা মুখ্যত, যে আমরা আমাদের ইয়ুথ, যুবক যুবতীদেরকে সঠিক পথে ধরে রাখা, সঠিক মার্গে তাদেরকে ব্যবহার করে আমরা তাদের জীবন, আমাদের সামগ্রিক সামাজিক পারিবারিক জীবনকে একটা সুন্দর, স্বচ্ছ এবং সঠিক দিশাতে নিয়ে যাওয়ার আজকের এই আলোচনা। বাহ! মহারাজ আমাদের আজকের আলোচনার মূল গুরুত্ব তিনি তুলে ধরলেন। কবি বলেছেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। হুম, তো এই আধমরাদের ঘা মেরে বাঁচানোর জন্য, অর্থাৎ ব্যাপার হচ্ছে আমাদের এই সমাজের তথাকথিত কিছু চিরাচরিত চিন্তাধারা, যে কিছু আছে আমাদের অবশ্যই শাস্ত্র বা গুরুজনদের অনুযায়ী সঠিক চিন্তাধারা, কিন্তু কিছু আছে সেটার কোনো অর্থহীন ভিত্তিহীন কুসংস্কারবদ্ধ মূল ধারণা, সেগুলোকে ঝেড়ে ফেলতে, সেগুলোকে সংস্কার করা প্রয়োজন ইয়ুথদের দ্বারা। তো আমরা যাচ্ছি আমাদের আরেকজন ইয়ুথ, পরম পূজনীয় শ্রী পাদুল কৃষ্ণ প্রভুর কাছে, যে প্রভু উনি একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। উনি ওনার যৌবনে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন, এখন তিনি ইউথফুল স্পিরিটে আছেন, যদিও বার্ধক্য এই যে আছেন কিন্তু ইউথফুল স্পিরিটে আছেন। তো আপনার এই যে আপনি সারা জীবন আপনি একটা দিশায়, আপনি ছিলেন অস্ট্রেলিয়াতে, আমাদের দৃষ্টিকোণ থেকে অস্ট্রেলিয়া মানে অনেক উন্নত একটি জায়গা, উন্নত দেশ, অনেক আনন্দ, অনেক সুখের জায়গা, ইন্দ্রিয় তৃপ্তির জায়গা। তো সেখানে থাকার পরে আপনি এখন এখানে কি করছেন, বা আপনার ইয়ুথটাকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন, যদি আমরা শুনি আপনার কাছ থেকে। হরে কৃষ্ণ। বলেছেন যে আজকে খুব আনন্দিত বিষয় আলোচনা হচ্ছে যে ইউথের মানে গুরুত্ব। আমি এখন 40 বছর আগে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে অংশগ্রহণ করলাম। তখন ইউথ ছিলাম, তখন আমার বয়স 20-21 বছর বয়স ছিলাম, কলেজে ছিলাম। এবং যেভাবে প্রভু বলেছেন যে পাশ্চাত্য দেশগুলিতে অনেক ইন্দ্রিয় সুখভোগ পাওয়া যায়, এবং সেই সময় আমার ইন্দ্রিয়গুলো খুব শক্তি ছিল,
অনেক কিছু সুখ ভোগ করছিলাম, তবু শান্তি পাচ্ছিলাম না। তৃপ্যান্তি নেহা কৃপণা বহুদুঃখ বাজায়। প্রহ্লাদ মহারাজনীও আমাদের কুমার, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স, অত হাই-ফাই উন্নত ফিলসফি উনি জেনেছেন ভাগবতে। তৃপ্যান্তি নেহা কৃপণা বহুদুঃখ বাজায়। যে আমরা নিচে অনুভব পেয়েছি কৃষ্ণ ভক্তরা সঙ্গে ওনারা আমাকে দিব্য জ্ঞান জেনিয়েছেন যে আমরা এই দেহ নয় এবং ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে আমরা আসল সুখ শান্তি পাবো না। তাদের কথা শুনতে শুনতে আস্তে আস্তে আমি জীবন পরিবর্তন করেছি এবং আমি এই প্রভুপাদের আন্দোলন অংশগ্রহণ করেছিলাম এবং নিশ্চয় ওই সিদ্ধান্ত আমার সারা জীবন সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমি করলাম। ইউথ সময় যুবক তখন আমি জীবন দান করলাম প্রভুপাদের আন্দোলনে এবং আমার মনে আছে আমি 10 বছর 15 বছর তখন অনেক শক্তি ছিলাম, শরীর অনেক শক্তি এবং অনেক সেবা আমি নিবেদন করলাম ইস্কন মন্দিরে, প্রভুপাদের মন্দিরে, মেলবোর্ন মহাপ্রভু মন্দির। এবং যেভাবে আমি আমার যুবক সময় ব্যবহার করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা সংযুক্ত হয়ে, এটা সবচেয়ে ভালো মূল্যবান ইনভেস্টমেন্ট সারা জীবনের জন্য। আমি দেখি অনেক ইউথ ওনারা অপব্যবহার করেন তাদের ইউথ ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে এবং ভবিষ্যৎভাবে ওনারা খুব কষ্ট পায়। তবু যেহেতু আমি যখন যুবক তখন আমি এই জীবন দান করলাম প্রভুপাদের আন্দোলনে, এখন এই সারা জীবন সুমঙ্গল এবং অন্তিমভাবে বিশেষ কৃপা পেয়েছি এই গৌরমণ্ডল ভূমিতে অবস্থান করছি মায়াপুর নবদ্বীপ ধামে এবং সাধু ভক্তদের সঙ্গে আমি সবসময় থাকি। এটা সব প্রভুপাদের কৃপা, কৃষ্ণ কৃপা, কারণ আমার ইউথ সময় আমি সম্পূর্ণভাবে শরণাগত হয়েছে এই প্রভুপাদের আন্দোলনে। বাহ! প্রভু একটা জ্বলন্ত দৃষ্টান্ত যে যদি আমরা আমাদের ইউথকে সঠিক দিকে আমরা পরিচালিত করতে পারি তাহলে কত সুন্দর একটা জীবন লাভ করতে পারি আমরা, কত পরিবর্তন করতে পারি। আপনারা যারা প্রভুকে চেনেন না, প্রভু আমাদের ইস্কনে বা কৃষ্ণ ভক্তির শিক্ষা জগতে বিশেষ বিপ্লব বা পরিবর্তন ঘটিয়েছেন, সবাইকে এই দিক নির্দেশনা দিয়েছেন। তা আমরা আসছি শ্রীপাদ প্রেম ভক্তি প্রভুর কাছে, আমাদের আজকের বিশেষ অতিথি। যে এই ইউথদের যে বর্তমান সমাজটাকে আপনি কেমন দেখছেন? এটা কি ইউথ আগের থেকে, বা যদি ইতিহাস বিবেচনা করি, বর্তমান অবস্থায় কেমন স্তরে আছি আমরা? আমরা কি এগিয়েছি না পিছিয়েছি নাকি কেমন অবস্থায় আছি? বর্তমানে আমরা যদি দেখি ইউথদের অবস্থা আর আমরা যদি অতীতের সঙ্গে বিচার করি তাহলে দেখতে পাবো জাগতিক দিক থেকে হয়তো উন্নতি ঘটেছে। জাগতিক দিক থেকে ইউথরা অনেক বেশি মডার্ন, তারা বিভিন্ন কারিগরি দক্ষতা তারা দেখাতে পারছে, সামাজিক অর্থনৈতিক দিকে বিভিন্ন তারা ভূমিকা রাখছে। কিন্তু আবারও যদি আরেকটা দেখি যে তাদের নৈতিক এবং চারিত্রিক দিক থেকে অনেকটা যেটা যেন কিছুটা যেন পিছনের দিকে যাচ্ছে। যদি এর জন্য তাদের দায়ী করা সম্পূর্ণভাবে উচিত নয়। আমাদের যে ব্যবস্থা, পূর্বে যে আমাদের ব্যবস্থা ছিল, আমাদের পূর্বে ব্যবস্থা ছিল গুরুকুল শিক্ষা ব্যবস্থা। সেখানে শৈশব থেকে তারা সেই শিক্ষা পেত, চারিত্রিক চরিত্র গঠন, নৈতিকতা, জীবনের যে মূল্যবোধ, জীবনের লক্ষ্য কি। কিন্তু যে কোনোভাবেই হোক আমাদের দেশের আমরা প্রায় 500 বছর কাটিয়েছি ইসলামিক শাসনে, 250 বছর, প্রায় 200 বছর মতো কাটিয়ে 200-250 বছর আমাদের কেটেছে ব্রিটিশ শাসন ব্যবস্থায়। তো ক্রম অবনতি ঘটতে থাকছে, পুরো সমাজ ব্যবস্থায় যে অবনতি ঘটে তারই পরিণাম এটা। বিশেষ করে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা যখন চালু হলো, যখন ব্রিটিশরা এই দেশে যখন করায়ত্ত করলেন, ব্রিটিশরা তখন একজন চার্লস ম্যাকলে সাহেবকে নিযুক্ত করেছিলেন ভারতবর্ষকে তাদের শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করার জন্য। তো চার্লস ম্যাকলে সফল হয়েছেন সেই বিষয়ে, যে তিনি দেখেছেন এখানে গুরুকুল শিক্ষা ব্যবস্থা রয়েছে, এখানে তাদের নৈতিকতা, চরিত্র গঠন, এই সমস্ত শিক্ষা দেওয়া হয়। তিনি বুঝতে পেরেছিলেন এরা যদি এইভাবে শিক্ষিত হতে থাকে তাহলে এদেরকে বেশি দিন
প্রধানত করে রাখা যাবে না। ম্যাকলে সাহেব তখন তিনি যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলেন তাতে কি করা হলো না তাদেরকে এমন একটা মনোবৃত্তি তৈরি করে দেওয়া হলো যে একটা দাস মনোবৃত্তি বা গোলাম, ব্রিটিশের গোলাম হয়ে যেন থাকতে পারে। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা শ্রেষ্ঠ এবং এই যে ভারতীয় সাংস্কৃতিক ব্যবস্থা এটা অত্যন্ত নিম্ন স্তরের। তখন থেকে শুরু হলো একটু ইনজেক্ট করা যে হীনমন্যতা যেন এই ভারতীয় সমাজ যেন হীনমন্যতায় ভুগতে থাকে। তারই পরিণামস্বরূপ আজকে এখনো পর্যন্ত আমরা যেন পাশ্চাত্যকে অনুকরণ করার একটা মানে প্রয়াস প্রচেষ্টা দেখতে পাই, যার একটা খারাপ দিক রয়েছে। ইনফিরিয়রিটি কমপ্লেক্স। Yes. তো এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতায় ভোগা, এটা এমনি ইউথদের মধ্যে স্বাভাবিক চলে আসছে। কেন না উন্নত কোনো লক্ষ্য, যে জীবনের লক্ষ্যটা কি, যেটা আগে আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা আমরা পেতাম, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি না যে কোনো ভাবে হোক ভালো পড়াশোনা করো, ভালো ডিগ্রি অর্জনের পরে একটা ভালো অর্থ রোজগারের ব্যবস্থা করা, ভালো যেন একটা চাকরি পেতে পারি, চাকরি পাওয়াটা যেন জীবনের লক্ষ্যই হয়ে গেছে চাকরি পাওয়া। তার ফলে কি হয়, কোনো কারণে যদি সে সেখানে সফল হতে না পারে তখন চলে আসছে হতাশা, কোনো কারণবশত সে সফল হতে পারছে না। যেমন রিসেন্ট ঘটনা ঘটেছে আজকে, এই যে এখন এত বড় ইউথ আন্দোলন বা আমরা দেখতে পেলাম, তার পিছনে একটা ঘটনা ঘটেছে, কিছু একটা খারাপ ঘটনা ঘটেছে। কর্কচ নাকি যেন ককরোচ। ককরোচ। তো সেখানে নিট পরীক্ষা অনেকের একটা স্বপ্ন থাকে যে নিট পরীক্ষা আমি অংশগ্রহণ করবো, নিট পরীক্ষা অংশগ্রহণ করে আমি সফল হতে পারবো, সফল হলে আমার ভবিষ্যৎ তৈরি হবে। কিন্তু কোনো কারণবশত পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা এই ধরনের ঘটনা ঘটে। তার ফলে দেখতে পাই একটা লম্বা লিস্ট, কিছু স্টুডেন্ট আত্মহননের পথ বেছে নেয়। একটা ঘটনা ঘটেছে, এটা একটা সত্য ঘটনা। এই যে আত্মহননের পথ তারা বেছে নিল যে আমার স্বপ্ন ভেঙে গেল। এটার মূল কারণ হচ্ছে যদি উন্নত শিক্ষা, উন্নত চেতনা তৈরি করা যেত আগের থেকে, শৈশবে তাকে ঢুকে দিত না, এটা মূল জিনিস নয়। মূল জিনিস হচ্ছে জীবনে বাধা বিপত্তি আসবেই, কিন্তু বাধাকে ওভারকাম করার জন্য সেই শিক্ষা যদি সেই শিশুরা, সেই ছেলেরা যদি পেয়ে থাকতো, তাহলে তাদের এই ধরনের ঘটনা ঘটতো না। তো আমাদের বর্তমানে যদি একই সঙ্গে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে অনেক আইআইটি তৈরি হচ্ছে, আইআইএম তৈরি হচ্ছে, সেখানে অনেক ছেলে ভালো শিক্ষিত হয়ে উঠে আসছে, কিন্তু একই সাথে যদি তাদেরকে কিছু শাস্ত্রীয় শিক্ষার মাধ্যমে তাদের নৈতিকতা, তাদের চরিত্র গঠনের দিকে যদি মনোযোগ দেওয়া যায় পারিবারিক দিক থেকে অথবা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি করে দেওয়া যায়, তাহলে আশা করা যায় যে আগামী দিনে আমাদের ভারতীয় যুব সমাজ সুস্থ সবল একটা যুব সমাজ আমাদের তৈরি হবে, এটা আশা করা যেতে পারে। আমি একটা বলতে চাই, যেটা বললেন না ব্রিটিশ আসার পরে এই দাসত্ব বৃত্তি, গোলামি বৃত্তি ওরা ঢুকিয়ে দিয়ে গেছে। সেই সঙ্গে আজ থেকে 30 বছর আগে বা আরো বেশি এই আমাদের লেনিন, মার্ক্সবাদী ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তারা আরো বাস্তবায়ন করেছে। তাদের কি যুক্তি ছিল? পুঁজিবাদ বাদ দাও, বড় বড় কলকারখানা, যারা ইউথ শ্রমিক তারা কি করলো, কলকারখানার একদম গেটের সামনে সিটু আন্দোলন, ইউনিয়ন, ধর্মঘট লক করো। এমনি বিচার দেখা গেছে, যারা প্রভুপাদ ওই সাম্যবাদ, বৈদিক সাম্যবাদ গ্রন্থে লিখছেন, যে একটা কোম্পানি চালাতে গেলে 5টা এম লাগে, মেশিন, মানি, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর ম্যান পাওয়ার। তো লেনিন বা মার্কস বা তারা উস্কানি দিচ্ছে 4টা জিনিস কিন্তু মালিকের। আচ্ছা, লেনিনের হচ্ছে একটা, যেটা হচ্ছে ম্যান পাওয়ার। তো এরা তর্কগুলো, ম্যান পাওয়ার আমরা মানে প্রোডাকশনের ভোক্তা আমরা, এই করে গেট বন্ধ করো, গেট বন্ধ করে দিল মালিক, কোম্পানি গুছিয়ে নিয়ে 4টা জিনিস ওর। তো মরলো কারা? ম্যান পাওয়ার। এবারে কি করলো, পার্টি অফিস করে এখানে আসো, গণশক্তি পড়ো, আর স্কাই ইউনিয়নের ইনচার্জ। এটা একদম এটা বাস্তব ঘটিয়েছে, বাস্তব ঘটেছে। পরের সরকার এলো, আমি নাম বলছি না, তারাও সেম হয়েতে গেছে। তারাও যে ইউথ জাগরণ, বর্তমানে আমি দেখছি একটা আশার আলোক দেখছি, যেটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও প্রতিবাদ করেছিলেন যখন নেতাজি সুভাষচন্দ্র এলেন বাগবাজার গৌড়িয়া মঠে, যে স্বামীজি, আমি শুনেছি অনেক ইউথ
আপনার কাছে আছে। হুম, কয়েকটা ইউথকে আমাকে দেন, আমি তাদের দিয়ে ভারত স্বাধীন করে দেখাবো। স্বাধীন করে আপনাকে তুলে দেব। ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বললেন, "আপনি কি গীতা পড়েননি?" বলে, "হ্যাঁ, পড়েছি। আমি হিন্দু, গীতা পড়ব না?" তবে গীতাতে বলা হয়েছে আমাদের জীবন অনিত্য, জন্মস্থান অনিত্য। আপনার আজকে ভারতে জন্ম হয়েছে, ভারতের জন্য লড়াই করছেন। পরবর্তী জন্মটা যদি লন্ডনে হয়, আপনি কার জন্য লড়াই করবেন? তো নেতাজি সুভাষচন্দ্র ছিলেন না, এত বড় বেলুনের মতো ফিউজ হয়ে গেলেন। তখন বলছেন, "গীতার অনেক ব্যাখ্যা শুনেছি, এরকম ব্যাখ্যা শুনিনি।" আর দ্বিতীয়বার আসেননি। এবং শুধু তাই না, পুরো যে ব্রিটিশ তাড়ানোর যে আন্দোলনটা ছিল, সে সে কি বলে, মহাত্মা গান্ধীর অসহযোগ হোক আর সহযোগ হোক, দুটোকে দেখুন। আমাদের ছিল প্রভুপাদও খানিকটা ওই স্রোতে তিনি ছিলেন, ভেসে গেছিলেন। গেছিলেন। যখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বললেন, তো তোমরা যুবক, তোমরা কেন চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী, যেটা আমাদের ভারতীয় সম্পদ, সেটা দিয়ে বিশ্বকে জয় করছো না কেন? তিনি একই প্রতিবাদ করেছেন যে পরাধীন ভারতবর্ষে আপনার এই প্রেমের বাণী কে কে মর্যাদা দেবে? তখন দীপ্তকণ্ঠ ঘটনা করেছিলেন যে যে ব্রিটিশদের তাড়ানোর জন্য এত রক্তক্ষয় করছো, কিন্তু ওই বৈদিক ধারার শিক্ষার মাধ্যমে আমি তোমাদের গড়ে তুলব এবং ব্রিটিশদের হৃদয় জয় করে তাদেরকে এই ভারতের ভূমিতে মাথা নত করাবো। হৃদয় জয় হচ্ছে মেন জয়। আমরা দেখেছি গুরু পরম্পরা ধারাতে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি ছিলেন সিংহ গুরু, তিনি এই বৈদিক ধারাটাকে পুনঃপ্রবর্তন করতে চেয়েছেন। আর আমি কিছু আশার আলোক দেখছি, বর্তমান সরকারও তারা উপর থেকে আমাদের মানে একটু সাহায্য করবে কিনা জানি না, কিন্তু বাতাবরণ তৈরি পরিবেশ হয়েছে। তৈরি হয়েছে। আপনি এপিজে আব্দুল কালাম কথা শুনুন, তিনিও দীপ্তকণ্ঠে ঘোষণা করেছেন বর্তমান ওই যে আপনার দাসত্ব প্রথাটা, সেই দাসত্ব প্রথার টিপসটা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ধরে রেখেছে। আমার কোম্পানিতে আসো, আমার কলেজে আসো, আমার ইউনিভার্সিটিতে আসো, তোমাকে এমন তৈরি করে দেবো, ঘর থেকেই চাকরি পাবে। হুম, চাকরি এটাই চাকরি বৃত্তি। পাওয়াটা একটা উদ্দেশ্য। এবং শুধু যে স্কুল প্রতিষ্ঠান তাই না, প্রত্যেক বাবা মার রন্ধ্রে নন্ধ্রে ঢুকে গেছে। কোনো ছেলে মেয়ে যদি চাকরি পায়, সে যেন স্বর্গ পেয়ে গেল। এক জায়গায় দেখছিলাম মহারাজ, একজন ব্যক্তি, উনার বড় ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট ব্যবসা আছে, বড় মানে ভালো একটা উনি একটাই ছেলে। তো বলছে, আপনার ছেলেকে নিয়ে কি প্ল্যান? না, ছেলেরা যদি একটা চাকরি পায়, সরকারি চাকরি পায়, তাহলে ভালোই হয়। মানে এত বড় ভালো বিজনেস আছে, কিন্তু উনার চিন্তা হচ্ছে ওই মেন্টালিটি হয়ে গেছে। কিন্তু আমার নিজের মানে জন্মদাতা পিতার ক্ষেত্রে বলি, আমরা সেরকম সম্ভ্রান্ত পরিবারে ছিলাম না। কিন্তু বাবার একটা চাকরি এসেছিল তখন পিডব্লিউডিতে। চাকরিটা ছেড়ে দিলেন। মানে আমি শুনেছি। বলল, "তোমার বাবার চাকরি এসেছিল, চাকরি করেন।" "কেন?" "আরে ধুর! চাকরি করব। আমার যা আছে আমি নিজের মতো চলবো।" আমাদের পানের ব্যবসা ছিল। যাবো ঝুড়ি নিয়ে ভর্তি করে বাজারে বিক্রি করে আয়াসে জীবন। পরের গোলামগিরি। চাকরি করব, মাসের শেষে অপেক্ষা করব, বেতন, ওসব আমার দ্বারা হবে না। সেই চাকরি আমার পাশের বাড়ির লোক পেয়েছে। এখন নেই, উনি মারা গেছেন। তখন তার তখন তার পেনশন ছিল ১৫,০০০। তার চাকরিতে কত টাকা কত পেত? ছিল? কি পোস্ট ছিল? হুম, যেটা আমি বলতে চাই, এপিজে আব্দুল কালাম তিনি বলছেন, "আমি দেখছি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান কেবল চাকরি পাওয়ার জন্যই পড়াচ্ছে।" তার মানে এটাই নির্ধারিত হচ্ছে, যতদিন চাকরি পাওয়ার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ইয়ুথ ছেলেমেয়েদের পড়াবে, ততদিন ভারতে আমরা কয়টা চাকর পাবো। এর থেকে বেশি এটাই আশা করা বাস্তব। যাবে না। কত বড় কথা, কত বড় স্টেটমেন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে, হুম। চিন্তা করতে পারছেন? তো সেইসব কথাই আমাদের মাথায় রেখে
কেবল চাকরির উপর নির্ভর করলে হবে না তো, বা চাকরিটা আমাদের ইউথ ছিল প্রভুপাদ দেখিয়েছেন। বিদেশে গিয়েও এই দীপ্ত কণ্ঠে তিনি ইউথদেরকে জাগরণ করেছেন। তোমাদের বর্তমান যে পরিস্থিতি, আর আমরা এখন আমেরিকাকে ফলো করছি, আর আমেরিকায় গিয়ে চাক মারলেন ছিল প্রভুপাদ, ইউথদেরকে জাগরণ করবে না, চৈতন্য মহাপ্রভু প্রেমের আন্দোলন তোমরা গ্রহণ করো, আমরা পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো, লক্ষ্য প্রাপ্তিকে লিয়ে রোকো মত। বিবেকানন্দের কথা, আমার খুব জাগ্রত হতাম। তোমার লক্ষ্যে চলো, এই একটা চাকরি পাবো, বসে যাব না, লক্ষ্য প্রাপ্তি স্থির করে মনীষীগণ যে ধারা দিয়ে গেছেন সেই ধারাতে চলুন, বাবা মাও তৈরি হন, সেই ধারাতে এগিয়ে নিয়ে যাব। ভারত, যারা ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর বলেছিলেন, ব্রিটিশ কি আমাদেরকে পদানত করাবে, আমি তোমাদেরকে দিয়ে তৈরি করব। ছিল প্রভুপাদ তখন যুবক, স্কটিশ চার্চ কলেজের ছাত্র, গরম গরম রক্ত গরম, স্বাধীনতার আন্দোলনের রক্ত তার শরীরে ফুটছে। তখন তাকে বলেছিলেন, আমি তোমাদেরকে বৈদিক ধারায় তৈরি করে ছাড়ব। ব্রিটিশরা আমাদেরকে পদদলিত করছে, সেই ব্রিটিশদের হৃদয় জয় করে এই ভারতের মাটিতে পদদলিত করাবো। আর করেছেন। আর প্রভুপাদও বলেছেন, আমি একা যদি এতটুকু কাজ করতে পারি, সবাই আসো, সমস্ত ভারতবাসী যুবকরা আসো, তাহলে এই ভারতটাকে একটা বৈকুণ্ঠে পরিণত করতে পারবো। আমার এইসব দেখে একটা অনুভব হচ্ছে যে প্রভুপাদ যেটা চেয়েছিলেন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেটা চেয়েছিলেন, ধীরে ধীরে হতে চলছে। তাদের যে দূরদৃষ্টি, এটা হবে। নেশা ত্যাগ করে আমাদের একটা সৎ পথে, সৎমার্গে গাইডেন্স। আমরা একবার আমি দেখছিলাম, প্রভুপাদের কথা শুনছিলাম। প্রভুপাদ মনে হয় লন্ডনেই ছিলেন বা ইউকেতে, সেখানে প্রভুপাদ বেশাসনে বসে ক্লাস দিচ্ছেন ভক্তরা সামনে, আর পেছনে একজন ওই ব্রিটিশ একজন প্রভুপাদের শিষ্য প্রভুপাদকে চামড় করছে, হতাশ করছে। তো প্রভুপাদ তাকালেন, ক্লাস দিতে তাকালেন, তখন প্রভুপাদ বললেন যে এই ব্রিটিশরা 200 বছর গিয়ে আমাদের দেশে গিয়ে জোর পুরো শাসন করেছে, আর এখন এসে এই ব্রিটিশরা আমাকে বাতাস করছে। তো সেটা আমি তো এখানে কোনো জোর করিনি, কৃষ্ণ ভক্তির শিক্ষার ফলেই এটা হচ্ছে। প্রভুপাদ ইউথদেরকে নিয়ে, তা আমরা এখন আসি প্রভুপাদের একটু কথায় আসি। প্রভুপাদ যে এই যে ইউথদেরকে নিয়ে একটা বিপ্লব করলেন সারা বিশ্বে, প্রভুর কাছে একটু যদি আসে, প্রভুপাদ কি করেছিলেন এই যে ইউথ শক্তিকে ব্যবহার করে কৃষ্ণ ভক্তির নবজাগরণ 1965-66 সালে? সেই সময় আসলে পাশ্চাত্য দেশগুলিতে একটা কালচারাল আন্দোলন চলছিল ইউথ নিয়ে। আপনারা দেখতে পারবেন সবাই সান ফ্রান্সিসকো শহরে, আমেরিকা সব লোক সান ফ্রান্সিসকো শহরে গিয়েছেন। সেই সময় একটা বিশেষ সময়, সবাই আত্মতত্ত্ব অনুসারে সব ইউথের খুব বড় ইন্টারেস্ট ছিল। যখন আমরা জানি শিল প্রভুপাদ নিউ ইয়র্ক শহরে প্রথমে প্রবেশ করলেন, তখন কোনো অনুগামীর ছিল না। উনি একা আস্তে আস্তে কয়েকজন পেয়ে কিছু সাহায্য করেছেন। আস্তে আস্তে প্রথম ইস্কন কেন্দ্র স্থাপন করা হয়েছে নিউ ইয়র্ক শহরে। তা পরবর্তী স্থান প্রভুপাদ গেলেন প্রচার করার জন্য সান ফ্রান্সিসকো শহরে, এবং সেখানে আসলে প্রভুপাদের আন্দোলন এটা একটু মোমেন্টাম হয়ে গিয়েছে, এবং একটা খুব নাম করা সোশ্যাল রিফর্মার অ্যালেন গিন্সবার্গ প্রভুপাদকে সুস্বাগতম জানিয়েছেন এয়ারপোর্টে, এবং উনি একজন যুবকের লিডার ছিলেন। এবং ওনারা সবাই শনিবার রবিবার পার্কে গেলেন এবং বিভিন্ন লোক বক্তৃতা দিলেন আত্মতত্ত্ব সম্বন্ধে। ওনারা ঠিকভাবে জানতেন না, তবু ইচ্ছে ছিল, জানি না, হতে পারে প্রভুপাদের এই পৃথিবী উপস্থিতি প্রভাবে সবাই চিন্তা করছেন ভগবত তত্ত্ব।
তবু যখন প্রভুপাদ ওই শহরে সান ফ্রান্সিসকো শহরে গিয়েছেন, তখন সেই বড় ইউথের আন্দোলন, সবাই ওনারা প্রভুপাদকে পছন্দ করেছেন এবং তখন থেকে প্রভুপাদ অনেক অনুগামীরা পেয়েছেন। অনেক বড় বড় বক্তারা, এখন ইসকন ইতিহাস অনেক নাম করা বক্তারা সেই সময় ওনারা অংশগ্রহণ করেছেন। রূপানুগা প্রভু, মাধুদ্বিসা স্বামী, তমাল কৃষ্ণ গোস্বামী, ব্রহ্মানন্দা, ওসব বড় বড় প্রভুপাদের প্রথম জেনারেশন নেতারা, ওনারা সব ইউথ ছিলেন সেই সময়। এবং প্রভুপাদ বয়স প্রাপ্ত হয়েছে, প্রভুপাদ 70 বছর বয়স বেশি। তবু এই যুবতীদের মাধ্যমে প্রভুপাদ সারা পৃথিবী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে প্রচার করে দিয়েছেন। উনি পাঠিয়ে দিয়েছেন। উনি কয়েকজন ইউথ, কয়েকজন নবীন ভক্তরা, গৃহস্থরাও উনি পাঠিয়ে দিয়েছেন লন্ডন শহরে। এবং সেখানে আগে শিল ভক্তি সরস্বতী ঠাকুর উনি 1930s উনি পাঠিয়ে দিয়েছেন অনেক অনেক বিদগ্ধ পণ্ডিত, সংস্কৃত স্কলার ইত্যাদি সন্ন্যাসীরা। তবু ওনারা বেশি সফল হয় না গৌড়ীয় প্রচার পাশ্চাত্য দেশগুলিতে সেই সময়। যদিও সেই লোকেরা খুব খুব যোগ্যতাশীল, খুব স্কলার, খুব লার্নেড এবং বৈরাগী। প্রভুপাদ কয়েকজন ইউথ, কয়েকজন ইয়াং ভক্তরা, একজন গৃহস্থ, 2-3 গৃহস্থরা, ছোট একটা বাচ্চাও ছিল, সরস্বতী। এবং অল্প কয়েক মাসের মধ্যে ওনারা নাম করে একটা শিল্পী জর্জ হ্যারিসন সঙ্গে পেয়েছি। তারপর উনি একটা রেকর্ড বানিয়েছেন, প্রভুপাদ হরিনাম সংকীর্তন, হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন। সেই রেকর্ড সারা ওয়ার্ল্ড হিট হয়ে গিয়েছে। এবং এই প্রভুপাদ ইউথ ভক্তদের মাধ্যমে আমাদের হরিকৃষ্ণ মহামন্ত্র প্রত্যেক দেশ, প্রত্যেক শহর, সারা পৃথিবী প্রচালিত হয়েছে, সফল হয়েছে প্রভুপাদের ইয়াং ইউথ ভক্তদের নিয়ে। বাহ! ইয়াং ইউথ ভক্তদেরকে নিয়ে প্রভুপাদ এই নবজাগরণ তৈরি করেছিলেন। তো আমরা ইউথদের এখন কিছু চিন্তাভাবনার বিষয়ে আসি যে ইউথদের মাথায় কি চলছে। একটা হচ্ছে ইউথদের আমরা দেখতে পাই সাধারণত এই সচরাচরভাবে যখনই আমরা ধর্মের কথা, ভক্তির কথা বলি, ধর্ম করব আমরা শেষ বয়সে। আমি একবার বুক গ্রন্থ প্রচারে গেছিলাম, মনে আছে। একবার ম্যারাথনে আমি গেছিলাম আমাদের এখানেই মায়াপুরে আছে বেথুয়া ডহরিতে। একবার ডিসেম্বর মাসে একজন ভক্তের সাথে তো যাচ্ছি, গ্রন্থ বাজারে গিয়ে করছি, তো একটা দোকানে গেলাম, একটা লোক বসে বসে মুড়ি খাচ্ছে, বয়স্ক লোক। বলে একটা গীতা নিন। তো বলছেন যে না গীতা আমি, প্রথমে আমাকে বলছে না গীতা নিলে তো আমি ব্যবসা করতে পারবো। বলে কেন? না গীতায় বলা আছে যে মিথ্যা কথা বলা যাবে, আমাকে ব্যবসা করতে গেলে তো মিথ্যা বলতে হবে, ব্যবসা করতে পারবো না। তারপরে বলছে ঠিক আছে গীতা পড়বো আমি, এখন না, বয়স হলে। বলে আপনার বয়স কত এখন? বলে বয়স 60 বছর। বলছে এখন 60 হয়েছে, আরো বয়স হলে পড়বো গীতা। এই একটা ধারণা আছে মানুষের যে বয়স হলে গীতা পড়বে। তো সেই ব্যাপারটা আমরা কি দেখি, কিন্তু এই এই ইউথ অবস্থায় কেন ভক্তি করা উচিত সেই ব্যাপারটা যদি তুলে ধরেন মহারাজ বা প্রভু। এটা কোনো ধারণা নয় যে বয়স হলে করব। এটা কিছু ভোগবাদ লোক বৈদিক ধারাটাকে আড়াল করার জন্য, আর লোকে ওটা ভালো করে গ্রহণও করেছে। ভোগী লোককে ভোগের ইন্ধন দিলে ওটাই গ্রহণ করে। তো মহারাজ এরকম দেখি আমরা সাধারণত এরকম ধাম যে বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ, এরকম পুরী, এরকম যে ধাম তীর্থগুলি আর যখন আমরা যাই, অন্য কোনো মন্দিরে গেলে দেখি এই তীর্থ বা ধাম একটু বয়স্ক লোকেরা, বৃদ্ধ প্রভু, বৃদ্ধা মাতাজিরা বসে বেশি আছেন, থাকে। একটু জব করছেন বা একটু কিছু হচ্ছে। ইউথদের দেখেন ইসকন মন্দিরে তো ইউথ। আমাদের বাংলায় একটা কথা শুনতাম, কাঁচা আয়না নোয়ালে বাঁশ, পরে করে ঠাস ঠাস, পাকলে করে পাকলে করে পাকলে ঠাস করে ঠাস। ঠাস। তো বর্তমান আমাদের জীবনের ধারাটাকে দেখেন, যারা ছোট তারা কমপ্লিটলি মা বাবার আয়ত্তায় বা মা বাবার অধীনে থাকে, তারা যেরকম পরিচালনা করে। ইউথ বয়সে তাদের একটা চেতনা বিকাশের সময় আছে, দিশা কোন দিকে যাব, কি করব, তাদের একটা লক্ষ্য তৈরি হয়। আর সেই সময় যদি ভালো গাইড পায়,
তাহলে কিন্তু ধরবে। এই বৈদিক শাস্ত্রটা প্রভুপাদ সঠিকভাবে উপস্থাপন করেছেন, যার ফলে ইউথরা ধরতে পারছে। হুম, যেটা আমি দেখছি, যেটা প্রভুপাদকে প্রশ্ন করেছেন যখন সান ফ্রান্সিসকোতে সেই বোস্টন শহরে সেই পার্কে যখন কীর্তন করছে, হরে কৃষ্ণ করলে কি পাবো, প্রভুপাদ কি বুঝিয়েছেন, এলএসডি নেশা করো না, হুম, হুম, কতক্ষণ থাকে নেশাটা, বলে 1 ঘন্টা 2 ঘন্টা, এইটা আরো 5 ঘন্টা থাকবে। মানে ওই স্তরে বুঝিয়েছেন। লোকে বলে না হরে কৃষ্ণ করলে কি পাবো, ওই রকম বুঝিয়ে বুঝিয়ে তাদের মাথায় দিয়েছেন। আর শাস্ত্রটা ওই রকমই আছে, কিন্তু লোকে ওটাকে আড়াল করে লাল কাপড় দিয়ে মুড়ে রেখে এই কথাগুলো চালিয়েছে। গীতা পড়বে না, গীতা গীতা গীতা, তাহলে 10 বার গীতা উচ্চারণ করো, ত্যাগী হয়ে যাবে। কিন্তু তুমি ভয় দেখিয়েছে, গীতা ঠিক মতো না উচ্চারণ করলে পাপ হবে। এই ভয় দেখিয়ে দেখিয়ে মানে এমন একটা সনাতন ধর্মের পরিস্থিতি তৈরি করেছে, এখনো লোকে বলে গীতা আমি পড়তে পারবো। তো সেটা একটা, যদি সঠিকভাবে উপস্থাপন যেটা প্রভুপাদ করেছেন এবং ট্রেনিং দিয়ে করিয়েছেন, প্রভুপাদ দেখছিলেন যে ব্রিটিশ আমেরিকা তারা যেভাবে ইউথ জাগরণকে একটা দিকে এগিয়ে দিয়েছে, ওই ইউথগুলোকে দিয়ে একটু কৃষ্ণ ভাবনায় মডেল করে যদি দেখানো হয়, সারা বিশ্ব শিখবে। সেই জন্য দেখা যায় আমাদের ইউথ তারা কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানটাকে পজিটিভভাবে গ্রহণ করছে। যেটা আমি প্রেজেন্ট করছি যে আমাদের মা বাবার লক্ষ্য হয়ে গেছে চাকরি, ছেলে মেয়েরও লক্ষ্য হয়ে গেছে চাকরি। কিন্তু তারা যখন দেখছে না, চাকরির উপরেও আরো কিছু আছে, যেটা ধরতে চাইছে ওটা। যেরকম আমি উদাহরণ দিই ধ্রুব মহারাজ। আমাদের মা বাবার একটা লক্ষ্য হচ্ছে চাকরি, ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, আইএস অফিসার হবে, এইটুকু। কিন্তু ধ্রুবের মার কি ইচ্ছা ছিল বলেন তো? ভগবানের নারায়ণের ধ্রুব ভক্ত। যখন কান্নাকাটি করে এসে মার কাছে এলো, মা বললেন দেখো আমি অসহায়, তোমার বাবা আমাকে পছন্দ করে না, আমাকে নির্বাসন দিয়েছে। তবে হ্যাঁ, তুমি যদি ভগবানের ভজনা করো, তোমার বিমাতা যেটা বলেছে, ভগবান যদি তোমাকে সাহায্য করে, তোমার বাবার পদ নয়, দাদুর পদ নয়, দাদুর দাদু পরদাদু, তার পদ থেকেও বড় গতি তুমি পেতে পারো। ধ্রুবের মা সেট করে দিয়েছিলেন লক্ষ্য, ব্রহ্মার থেকেও বড় পদ। বড় পদ, এটা ধ্রুবের মা সেট করে দিয়েছে। আর আমাদের মা কি সেট করেছে? চাকরি। চাকরি। স্কুল মাস্টার, হাবিলদার হয়ে গেটে দাঁড়িয়ে যাও, পুলিশ। তা এটা এটা আমি তো সবসময় বলি যে বাবা মা এবং শিক্ষক তাদেরকে তাদের এই যে ভিতরে যুব শক্তিটা আছে, ভগবানের দেওয়া যে শক্তি আছে, সেটাকে একটু সঠিক পথে যদি এগিয়ে দিয়ে ধরতে পারে। যেহেতু আমেরিকান, ব্রিটিশ তাদের ব্রেন শার্প ছিল, প্রভুপাদের কথাগুলো ঝটাপট ধরতে পেরেছে। আর আমাদের যারা বাবা মা বয়স হয়ে গেছে, দূর ওরা তো ওরকম বলতে থাকবে। এমনকি আমাদের ভক্তদের ভিতরেও দেখি যে ভক্ত গৃহস্থ, ওইটুকুর মধ্যে একটা মেয়ে দেখে দেন না, ঘরোয়া মেয়ে। আমি বলি, বিয়ে দেবেন কেন? আর একটু তৈরি করুন, বিয়ে করে তো ঘরে বসে যাবে। প্রভুপাদ ঘর থেকে বেরিয়ে সারা বিশ্বে একটা জাগরণ ঘটিয়ে দিলেন, ছাড়ুন ওকে, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, একটু ছাড়েন। সবাইকে বলে 2টো ছেলে একটা ছেড়ে দেন, একটা ঘর সামলা, একটা ঘুরুক। দেশের প্রকৃত সেবা চৈতন্য মহাপ্রভু যেটা দিতে এসেছিলেন, যে চৈতন্য মহাপ্রভু দিতে এসেছিলেন, বাংলার লোক নেওয়ার মতো রেডি ছিল না। চৈতন্য মহাপ্রভু বাংলা ছেড়ে চলে গেলেন পুরীতে। দুর্ভাগা বাংলা আমরা। কিন্তু আমাদের গর্বের বিষয়, মহাপ্রভু বললেন যে আমি পারলাম না, আমার বাংলায় জন্ম হয়েছে, নিত্যানন্দ তুমি যাও। নিত্যানন্দ এসে কি জাগরণ ঘটালেন দেখুন। সেই সময়কার ইউথ ঘটায়নি জাগরণ, বিশাল জাগরণ ঘটালেন। কোথায় কোটিপতি নয়, কয়েক কোটিপতির ছেলে, কিনা রঘুনাথ,
বাংলার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কিরকম ইউথের জাগরণ ঘটিয়েছিলেন নিত্যানন্দ। আর বাংলার লোকে তাকে নাম কি দিল? পাগল, অবধূত। ব্যাপারটা দেখতে হবে। তাই আমার প্রশ্ন, আমার বক্তব্য হচ্ছে, বৈদিক শাস্ত্রে রয়েছে, গুরু পরম্পরা ক্রমে জ্ঞানটা আসছে, শুধু আমাদের প্রেজেন্ট করছে ভুলভাবে। বয়স হলে গীতা পড়ো, বয়স হলে মালা জপ করো। আর বয়স হলে তো আপনাকে করতেই হবে, কেন ইয়াং বয়সে কিছু করেননি। এখন ইয়াং বয়সে যেরকম আপনি মানেননি, আপনার পরবর্তী ইয়াং জেনারেশনও আপনাকে মানছে না। তখন কি করবেন? মালা নিয়ে মন্দিরের গেটে বসবেন আর কি। তৈরি করুন। যেরকম আপনি বললেন না যে ব্রিটিশ কিভাবে একটা বুড়ো লোকের সেবা করছেন, আমরা মনে করি ব্রিটিশ আমেরিকান তারা খুব ইন্টেলিজেন্ট। তারা কি ভাবাবেগে ধরেছে? এটা তা নয় তো। তো সঠিকভাবে প্রেজেন্ট করা হচ্ছে না। ইসকন সেটা একটা বিভাগ করে দিয়েছেন, তাদেরকে প্রকৃত ট্রেনিং দেওয়া হচ্ছে। কোনো ভাবাবাদ নয়, সেরকম কিছু যে আবেগ নয়। ও কি বলে মগজ ধোলাইও নয়, সঠিকভাবে প্রেজেন্ট করা হচ্ছে। যেটা আরেকটু বলতে গেলে, অর্জুনও দিশাহারা হয়েছিল ইয়াং বয়সে, কিনা বলেন তো? হুম। আমার রাজ্য নেই, আমি ঘুরে বেড়াচ্ছি, রাজকুমার হয়ে আমার হাতে কিছু নেই, লোক বল নেই, অর্থ বল নেই, কিছুই নেই। বেটার হচ্ছে, তিনিও চেয়েছিলেন দাসত্ব করতে, ভিক্ষা করে খাই, বেটার ভিক্ষা করে খাবো। উনিও ওই পথে যাচ্ছিলেন, যেতে চাইছিলাম। কিন্তু ভগবান তাকে বোঝাচ্ছেন। লাস্টে বুঝতে পেরে তখন তিনি মাথা নত করলেন। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ়। আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমার কি করা উচিত। তখন ভগবান গাইড দিলেন। আমরা যদি সঠিক জায়গা থেকে গাইড পাই, সঠিক লোকের যদি গাইডেন্স পাই, আমি জীবন যদি অনেক বড় হতে পারবো। সেই গাইডেন্স প্রভুপাদ তৈরি করে দিয়ে গেছেন তার গ্রন্থের মাধ্যমে, তার সোসাইটিতে লোককে তৈরি করেছেন। বই পড়ুন, আপনার হাতে যদি গীতা থাকে গীতা পড়ুন, আপনি সঠিক দিশা পাবেন। কেবলমাত্র ওই চাকরিতে ঘরে আটকে যায়েন না, জীবন যুদ্ধে কিছু করার চেষ্টা করুন, এবং করার শক্তি, করার দিশা, করার উদ্যম আপনি পাবেন। বাহ! মহারাজ আমাদেরকে একদম স্পষ্ট কথা বলে দিয়েছেন। হ্যাঁ, যে ঠিক যেরকম যুদ্ধ লেগেছিল, যুদ্ধের মধ্যে হ্যাঁ, আমি আমার যদি মা মনে করে আমার ছেলেকে আমি ঘরে রাখবো, যুদ্ধে দেবো না, তাহলে দেশ স্বাধীন হবে কিভাবে? কত মা তার সন্তানদেরকে দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশমাতাকে স্বাধীন করেছেন। এইভাবে আমাদের এই যে সারা বিশ্বের নবজাগরণ বা বিশ্বের জাগরণের জন্য আমাদের মায়েদের এরকম চিন্তা করা উচিত, ইউথদের এরকম চিন্তা করা উচিত। মহারাজ যে জিনিসটা আমাদের ইঙ্গিত করতে চাইছেন, যে এই যে বর্তমানে অনেকে মনে করছে যে ঠিক আছে, আমরা মনে ইউথ মানেই তো এটা একটা ব্যাপার, যেমন সিনেমা দেখানো হয়, মুভি বা একটা নোবেল উপন্যাস, হিরো, যে হিরো 10 জনের সাথে যুদ্ধ করেছে, বা তার এরকম প্রেমিক প্রেমিকা তার পেছনে, বা সে অনেক কিছু ইয়ে করে অ্যাচিভ করেছে। কিন্তু একজন সাধুর যে অ্যাচিভমেন্ট, যদি সেটা দেখানো যায় ইউথদেরকে, যে সাধু কি অ্যাচিভ করেছে, তার ইন্দ্রিয় সংযম করা। আমরা দেখতে পাই ভাগবতে হিরণ্যকশিপু, সে সব কিছু অ্যাচিভ করে ফেলে বসে আছেন, 10 দিক জয় করে রেখেছেন, কিন্তু একর আট বিষয় আন প্রিয়ান, বিষয় প্রিয় ছিল দেখে তার সেখানেই পতন হলো। তো সাধুর যে অ্যাচিভমেন্ট, তার ইন্দ্রিয় সংযম করেছেন, এবং তিনি অর্থাৎ যেমন প্রভুপাদের কোথায় আসছি আমরা, প্রভুপাদকে একজন জিজ্ঞেস করছিল বিদেশে, যে আপনি তো ভারত থেকে এসছেন, সাধু তো অনেক মিরাকল জাদু দেখাতে পারেন, আপনি কি জাদু দেখান আমাকে? তো প্রভুপাদ জাদু দেখতে চাও? বলে হ্যাঁ। তো প্রভুপাদ বললেন যে আমাকে যদি এক রুমের মধ্যে অনেকগুলি মেয়ে থাকে, স্ত্রী থাকে নগ্ন অবস্থায়, তবুও আমি বিচলিত হব না, এটাই হচ্ছে জাদু। তো চিন্তা করলো, হ্যাঁ ঠিক বলেছেন, এটাই হচ্ছে তার মিরাকেল, এটাই হচ্ছে অলৌকিক। তো এই যে একটা অলৌকিকতা, একটা ক্ষমতা, সাধুর যে সংযম, সেটা ইউথদেরকে দেখাতে হবে, টার্গেট সেট, গোল করতে হবে সারা বিশ্বব্যাপী। তো আমরা সেই প্রসঙ্গে আসছি। মূল কথা হচ্ছে, ইউথের ভিতর যে শক্তিটা যে আছে, ওটাকে দমিয়ে রাখলে হবে না।
ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে পুরো যুবক ছিল, পুরো 18 অক্ষহীনী হুম, যুব শক্তি। যুবশক্তি, কয়েকজন বয়স্ক ছিল, আপনার ভীষ্মদেব, দ্রোণাচার্য, দ্রোণাচার্য, বাকি দেখুন আচার্য। হুম, এমনকি 16 বছরের যুবক অভিমন্যু, ঘটোৎকচ, এদের বয়স কত ছিল? হুম, আর অর্জুন তার ভিতরে বলছে আমি পারবো না, ভিক্ষা করে খাবো। হ্যাপ, ভিক্ষা করে খাবো। প্রতিটা অধ্যায়ে দেখবেন তসমাৎ যুদ্ধস্য ভারত, ঘুরিয়ে ফিরিয়ে যুদ্ধের নিয়োগ, কর্মযোগ, জ্ঞান, ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে জ্ঞান যোগ, লাস্টে কি বলে? তসমাৎ যুদ্ধস্য ভারত। লড়ো, লড়াই করতে চলতে হবে আমাদের, জাগরণ ঘটিয়েছেন। তো সুতরাং আমি জাস্ট যারা শ্রোতা আছেন, বিশেষ করে মা বাবাদের আমি অনুরোধ করতে চাই, জানি না এটা আমাদের এই টক শোটা যুবক শুনছে, যুবক যুবতী না মা বাবা, মা বাবাদের বলতে চাই, জাগান আপনার ছেলে মেয়ে নাতি নাতনিকে। সময় এসেছে, মাথান্ত করে কেন বাঁচবো? বাঁচবো মাথা উঁচু করে। এই চাকরি পাওয়ার জন্য ধর্মতলাতে পড়ে থাকবো মাসের পর মাস, আর লাঠি পেটা করে পুলিশরা আমাদের তাড়াবে কিসের জন্য? কিসের জন্য? ভগবান আপনাকে দেননি শক্তি? ভগবান বলছেন গীতায়, প্রজাহাতি যথা কাহমান সর্বান পার্থ মনোগতান। আরে আমি তোমাকে সব দিয়েছি, সহযজ্ঞ প্রজাসৃষ্টা পুরোবাচ প্রজাপতি, তৃতীয় অধ্যায়। আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমার আহার ব্যবস্থা আমি করেছি, দু মুঠো খাওয়ার জন্য ওই চাকরি, তা আবার লাঠি পিটা খেয়ে কিসের জন্য? যোগ্যতা থাকলে পাবেন, ভাগ্যে থাকলে সেটা আলাদা জিনিস, কিন্তু ওই চাকরি চাকরি চাকরি। উঠে দাঁড়ান, নিজেকে জাগ্রত করেন। চৈতন্য মহাপ্রভু সেটাই ভারতবর্ষে দিয়ে গেছেন, যে আর এটাও বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক। এবং যেটা পদ্মমুখ আপনি বলছেন যে সাধুদের, সাধুর প্রথম নীতিটা কি জানেন? বিশ্ব জয় করার মন্ত্র শেখো। বাচ বেগম মনস ক্রোধ বেগম, তারপরে জিভা বেগম উদর্শ উপস্থ বেগম, তারপরে এতার বেগান যো বিষয় তো ধীর সর্বাভিমাং পৃথিবীং শিষ্যাৎ। আরে এরা কি পৃথিবী, আমেরিকা, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, তাদেরকেও শিষ্য বানিয়ে চলতে পারবেন। কেন প্রধানত হব? সেই শিক্ষা, সেই শক্তি আমাদের ভিতরে আছে। প্রহ্লাদ মহারাজের উপরে তার বাবা টর্চার করছিলেন, প্রহ্লাদ তোকে এত কিছু করছি, মরছিস না কেন? কোত্থেকে এত শক্তি পাচ্ছিস? বলছে পিতাশ্রী, তুমি রাজত্ব করার শক্তি যেখান থেকে পাচ্ছ, আমিও শক্তি শিখেছি। সোর্স অফ দ্য এনার্জি একটা জায়গা, কিন্তু লর্ড। তিনি মাথা উঁচু করে কথা বলেছেন, ভয় কিসের? তো সুতরাং আমাদের কবিগণও একটা শ্লোক বলেছেন, কবিরা কাহার ডরে, যারা ভক্ত কাউকে ভয় পায় না। শির পর সিজনহার, মাথার উপর কে আছেন? সৃষ্টি শক্তি, স্রষ্টা। আর তারপরের লাইনে কড়া কথা বলেছেন, রাজার হাতি চলে বাজার, কুত্তা বুকে হাজার। হাতি যখন রাস্তা দিয়ে চলে, তার পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, দেখ 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 কত বড় প্রাণী, কত বড় শরীর। হাতি পিছনে ফিরেও তাকায়। তো সেই তরফ জাস্ট আমি এটা আপনাদের বলতে চাইছি, এটাই আমাদের কৃষ্ণ ভাবনামৃতের সনাতন ধর্ম হিসাবে সনাতন জাগরণের যে গ্রন্থ ভগবদ্গীতা, যেটা আমাকে শক্তি যোগাবে, যেটা আমাকে বাঁচতে শেখাবে, শুধু বাঁচতে না, মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। সেই জন্য কোনো কোনো কথাকার বলেন, গীতা তো ম্যানুয়াল বুক আমরা শুনেছিলাম, কিন্তু বর্তমান গীতার নাম হয়েছে মাইন্ড চার্জার। যদি মনকে, শরীরকে শক্ত সমর্থ, একটা কি বলা যায়, চার্জিং রাখতে চাও, গীতা আপনাকে শক্তি যোগাবে। সুন্দর কথা বললেন মহারাজ। কারণ এটা একটা জিনিস যেটা মহারাজ বললেন, যে
বাবা মায়ের জন্য যে আপনার সন্তানকে চাকরির পেছনে দেবেন না, বরং এমনভাবে তৈরি করুন যে চাকরি তার পেছনে আসবে। অর্থাৎ হুম। তাকে যদি ওই যে বললেন মহারাজ বাঁচবে, যদি ইউথ অবস্থা, কিশোর কিশোরী বা তারা যদি সেই কৌমার অবস্থা থেকে তাদেরকে এই যে বাচবেগ, মনোবেগ, ক্রোধ এই শিক্ষায় শিক্ষিত করেন, আদর্শ চরিত্র এমনভাবে তৈরি হবে, তাহলে সে যে কোনো ফিল্ডে যাক, সে সেই ফিল্ডে এক্সেল করবে, সেই ফিল্ডে সে শ্রেষ্ঠ হয়ে বেরিয়ে আসে, এবং তার চরিত্র, আচার আচরণ, ব্যবহার দেখে মানুষ চাকরি নিয়ে পেছনে পেছনে ঘুরবে। হ্যাঁ, আমার ছেলেকে বা আমার মেয়েকে বিয়ে কোথায় দেব? আরে ছেলে মেয়ে তো তখন পিছনে পেছনে ঘুরবে, যেই সমস্যা নেই। তো অর্থাৎ এই যে চরিত্র, আমি কদিন আগে খুবই মর্মান্তিক দুটো আমি ঘটনা শুনলাম। সাধারণত আমরা তো নিউজ এত ফলো করি না, কিন্তু মাঝে মাঝে চোখ আসে ফেসবুক, ইউটিউবে। দুটো নিউজ আমি শুনে খুবই ভাবছিলাম। একটা হচ্ছে আহ, দিল্লিতে, উত্তর ভারতে হলো, ওই লোকের অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সার মালিক। তো তার ছেলে, বড় ছেলে রাত্রেবেলা নেশা করছে, এই ক্লাবে পার্টি করছে, নেশা করে। তো মা ফোন করে বকাঝকা করছে, এই তোর বাবা রাগ করছে, তুই কেন এত রাত হয়ে গেছে আসিস না? তো রাত 12টার দিকে এলো। তো যখন ঘরে এলো, বাবা বকাঝকা করছে, দেখা গিয়ে তো নেশা করে বাড়ি ফিরেছে, ইয়ে করে। তো বাবার এটা শুনে ছেলে করলো কি, বন্দুক বের করে 6 রাউন্ড গুলি করলো বাবাকে, করে মেরে ফেলেছে। আর মাকে বলেছে যদি পুলিশে খবর দাও বা বলো, আমি কিন্তু তোমাদেরকেও মেরে ফেলবো, বলে ছেলে পালিয়েছে। পুলিশ এখন খুঁজছে। কত 100 কোটি টাকার মালিক বাবা, মানে বড় বড় এ টাকা পয়সা। তো এরকম বাবা মাই এটাই বলতে পারি এক ধরনের ব্যর্থতা। এরকম করে মানুষ করেছেন যে এই হয়ে গেল। আরেকটা কাহিনী ব্যাঙ্গালোরের পড়লাম, যে ওই ফ্যামিলি ব্যাঙ্গালোরে এলো, শিফট হয়েছে, যে 2 মেয়ে উনাদেরকে ভালো মানুষ করবে, ব্যাঙ্গালোরের মডার্ন শিক্ষা শিক্ষিত করবে। তো ঠিক আছে, ওখানে স্কুলে ভর্তি হলো, তার ধীরে ধীরে বড় হলো, কলেজে ভর্তি হলো। আর বড় মেয়ের ইচ্ছে সে অনেক বড় হবে, সে অনেক বড় কিছু করবে, মানে শর্টকাটে বড় হতে চাইছে সে। আর বাবা মা বুঝতে পারছেন না, তার তো চিন্তা ভাবনা অন্যদিকে আছে। এবার বলছেন তাদেরকে সংস্কারে থাকো, এতদিন শিখাননি সংস্কার, বললেন একটা সংস্কার, একটা কিছু ইয়ে করো। তো যাই হোক, তো সেই মেয়ে পরে আরেকটা ছেলেকে পছন্দ করলো, কলেজে গিয়ে লিভ ইন রিলেশনে থাকতে শুরু করলো, বাবা মাকে ছেড়ে আলাদা ফ্ল্যাটে গেল। ওই মেয়ে আর ছেলে ভাবলো ঠিক আছে, আমরা এবার চাকরি ছেড়ে দিয়ে স্টার্ট আপ করবো। ওটা করতে গিয়ে লস হলো। ওই বাবা মায়ের নামে লোন করতে শুরু করলো প্রায় 30 লাখ টাকা। ঝগড়া হলো ফ্যামিলি। তো মা গেল কথা বলতে ওই মেয়ের ফ্ল্যাটে। এক পর্যায়ে মেয়ে এমন রেগে গেছে, মানে খুব হয়ে গেছে, ফ্রাস্ট্রেট হয়ে কিচেন থেকে চাকু এনে মাকে কুপিয়ে 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 মাকে সেখানেই মেরে ফেললো। তো ছোট বোন এলো, তার আর বাবা এলো পরে বিকাল সন্ধ্যায়, মা কোথায় মা কোথায়? মাকে রেখেছে ইয়েতে, এই বাথরুমে রেখেছে, ভাবছিল ওই বড় ট্রলি কিনে এনেছে, ট্রলিতে ভরে মাকে ফেলে দেবে। ছোট বোন চলে এসছে, বলে মা কোথায় দিদি? বলছে মা তো আসেনি। বলছে না না, মা বলে এসছে তোর এখানে এসছে। মা কোথায়? ঘর খুঁজছে। তো যেই বাথরুমের কাছে গেছে, বুঝে গেছে ধরা পড়ে যাবে, চাকু এনে ছোট বোনকেও মারলো। ছোট বোনের চিৎকারে বাবা দৌড়ে এলো। পরে বাবাকে, ওই ছেলে আর মেয়ে মিলিয়ে বাবাকেও কুপালো। পরে বাবা কোনোভাবে ধাক্কা মেরে সে বেরিয়ে এলো। নিশে এসে চিৎকার করলো যে আমার মেয়ে আমাকে মেরে ফেলছে। বলে অজ্ঞান হলো। তো পুলিশ টুলিশ এসে ধরলো। বাবা হাসপাতালে মারা গেল সবকিছু কাহিনী বলে। তো একই সাথে একই দিনে ওই বড় বোন, দিদি তার ছোট বোনকে মারলো, মাকে মারলো, বাবাকে মারলো। তো এই যে একটা ব্যবস্থা, এরপরে জেলে দুজনেই। তো এই যে একটা কালচার, বিভিন্ন এই যে একটা দুটো ঘটনা বললাম, এরকম অহরহ ঘটছে। মানে কোথায় যে তাদের একটা হয়। আরেকটা জায়গায় এরকম পড়েছিলাম যে বাবা ছেলেকে বারবার বলছে পড়াশোনা করো, এই করো, সেই করো। তো ছেলে বিরক্ত হয়ে গিয়ে বাবাকে এরকম করে মেরে ফেলেছে। সেটাও একটা কেস এসেছিল। তো এই যে বাবা মায়ের চিন্তা ভাবনা, তারা যে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করবেন। আরেকটা তো আছেই, এখন ধর্মান্তরের একটা কেস আছেই, ধর্মান্তর হয়ে যাচ্ছে মেয়েরা, ছেলেরা, এই না সেই না। তো ছোটবেলা থেকে বাবা মা বলছেন না, পড়াশোনা করো খালি, বা করো, আর ধর্ম করা যাবে না। আর যখন বড় হয়ে এরকম করছেন, তখন পত্রপত্রিকায় আরে কি হচ্ছে আমাদের এই যুব সমাজের। তো এই জন্য মহারাজ যেটা বললেন যে বাবা মার উচিত সবার আগে, প্যারেন্টস এর জন্য আগে শেখাতে হবে, আমাদের টক শো করতে হবে। তো শুধু তাই না, বর্তমান কিছু কিছু উন্নত দেশ এটা তারা রিয়ালাইজ করছে। যেরকম চাকরি পেতে গেলে ইন্টারভিউ, এখন বিয়ে করতে গেলে আপনাকে কোর্স করতে হবে, ওয়েডিং কোর্স। ওয়েডিং কোর্স। ওয়েডিং কোর্স করতে হবে যে ছেলে মেয়েকে কিভাবে গড়ে তুলবেন। তা আমরা তো চিন্তা করছি অ্যাটলিস্ট আমরা আগে ওইটা ইন্ট্রোডিউস করব আমাদের ভক্তের বাড়িতে, যারা বিয়ে করতে যায়। আসলে কি হচ্ছে, স্কুল কলেজে পড়তে পড়তেই দুজন দুজনকে ভালোবাসা করে বিয়ে করছে।
স্কুল কলেজে নৈতিক চরিত্র শেখাচ্ছে না। জাস্ট ওই যে বললাম চাকরি পাওয়ার জন্য আপগ্রেডেড এডুকেশন তারা দিচ্ছে। চরিত্র গঠনটা একদম অফ হয়ে গেছে। হুম, সেই জন্য এটার বর্তমান খুব প্রয়োজন। বেদে ঈশোপনিষদের 11 নম্বর শ্লোক, বিদ্যা চাবিদ্যাম চ যস্তু বেদ উভয়ম স। স্কুল কলেজের বিদ্যাকে বলে অবিদ্যা, বিদ্যা। আর গীতা ভাগবতমকে বিদ্যা বলে বিদ্যা। দুটোকে যুগপৎ পড়তে হবে। কেন না স্কুল কলেজের বিদ্যাকে বলে আর্থিক বিদ্যা, হুম, আর গীতা ভাগবতমের বিদ্যা বলে পারমার্থিক বিদ্যা। দুটো আলাদা কিন্তু। স্কুল কলেজের বিদ্যা কেবল অর্থ উপার্জন করতে শেখাবে, কিন্তু মনের শান্তি, পারিবারিক যোজনা, নিজেদের ভেতরে ভালোবাসার বন্ধন, এটা শিখাবে শাস্ত্র। তো দুটাকে যুগপৎ শিখতে হবে। বিদ্যাম চাবিদ্যাম চ যস্তু বেদ উভয়ম স অবিদ্যা মৃত্যুম তিত্যা বিদ্যয়া অমৃতম অশ্নুতে। খুব সুন্দরভাবে। তাই আপনি বলতে পারেন যে আপনারা এসব চাকরি বাকরি বুঝেন না, তো চাকরি করুন, কিন্তু পাশাপাশি আপনাকে চরিত্র গঠনের জন্য এই বেদ পুরাণ গীতা ভাগবতমের সাপোর্ট আপনাকে দিতে হবে। তা নাহলে ফার্স্ট্রেশন হয়ে এইরকম দুর্ঘটনা ঘটে বসছে। কারণ এই ধরনের যে কেস হচ্ছে, ঘটনা হচ্ছে, তখন গিয়ে সমাজের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে তখন টনক নড়ে উঠছে, আরে তাহলে কি করা উচিত কি না। কিন্তু আগে থেকেই বুদ্ধিমানের কাজ, আগে থেকে মহারাজ যেটা বললেন কোর্স করানো উচিত। তো মহারাজ এটা একটা ব্যাপার আসছে, আমরা আনতে চাইছিলাম, যেটা এলো এই যে ইউথ ধর্মের কথা বলা হচ্ছে, কিন্তু স্বাভাবিক ব্যাপার, ইউথ স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এবং ছেলে এবং মেয়ের মধ্যে একটা স্বাভাবিক আকর্ষণ থাকবেই। তো ছেলে মেয়েরা প্রেম হচ্ছে, তো সেই সম্বন্ধে ধর্মে কি বলা হচ্ছে, প্রেম করা কি উচিত কি উচিত না? আমাদের এমনি বলে, কি বলে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা দিয়ে। হ্যাঁ, ছেলে হয়েছে, ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হবে, মেয়ে ছেলে, এটা একটা স্বাভাবিক। হুম। এটা স্বাভাবিক। হিন্দিতে একটা কথা আছে, সংস্কার মা সে শিখে। হুম, সংস্কার কে শেখাবে? মা। মায়ের ভূমিকা বেশি কিন্তু। কেন না, এপিজে আব্দুল কালাম বলেন, মায়ের কোল হচ্ছে, মায়ের কোলে শিশু বড় হয়, তো মায়ের কোল হচ্ছে 100টা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান। 100টা বিদ্যালয়ে যা শিখবে না, মার কাছে শিখবে। সংস্কার মা সে শিখে, পিতা সে সংঘর্ষ। সংঘর্ষ মানে ঝগড়া না, ইনকামটা শেখাবে বাবা। দেখেন, চাকরি পেতে গেলে সংঘর্ষ, চাষবাস করতে গেলে সংঘর্ষ, ব্যবসা করতে গেলে রেসারে শিখি না, সংঘর্ষ। তো বাবা শিখাবে ইনকাম, মা শিখাবে কালচার, বাকি পরের লাইনে বলছেন বাকি দুনিয়া শিক্ষা দেতি হ্যায়। একটা ছেলে কি করে মেয়েকে ভালোবাসবে, মেয়ে ছেলেকে কি করে ভালোবাসবে, ওগুলো শিখাতে লাগে না। কিন্তু স্কুল শিখাচ্ছে, কলেজ শিখাচ্ছে। এখন জনশিক্ষা ঢুকে গেছে না কিছু, জানি না ভারতে ঢুকেছে কিনা, বিদেশে তো শোনা যায় জনশিক্ষা, কন্ডম কি করে ব্যবহার করবে, কি অশালীন শিক্ষা এসে গেছে। তাই যেটা আপনার প্রশ্ন ছিল যে প্রেম, প্রেম কথাটা শাস্ত্রীয় ভাষায় আমরা দেখি ভগবানের প্রতি প্রেম হয়। কেননা ভগবানের আমরা পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। যেখানে ভালোবাসা, যেখানে সেবা, সেটাকে প্রেম বলে। কিন্তু এই ছেলে মেয়ের প্রেম এটা নয়, কিন্তু এটা বলে কাম। আমি একটা মেয়েকে দেখে ভালোবেসেছি, তার রূপের প্রতি আকৃষ্ট হয়েছি। সে কি ছিল না, একটা ওই যে একটা মেয়ে, সব তার রূপের এগুলো সব, ওটার কি কাহিনী, বিউটি। লিকুইড বিউটি। একটা ছেলে একটা মেয়ের প্রতি ভালোবেসেছে, আর মেয়েটাকে অফার দিয়েছে আই লাভ, তখন মেয়েটা বলছে 1 সপ্তাহ পরে আসো, তোমার সঙ্গে কথা বলো। তো 1 সপ্তাহ ওই দিনই কি বলে ডালকুলাস বা কিছু খেয়ে শরীর থেকে মানে পায়খানা করে টোরে পায়খানাগুলো জমিয়ে রেখেছে, বমিগুলো জমিয়ে রেখেছে,
সবগুলো জমে রেখে মেয়েটা একদম হাড় কঙ্কাল হয়ে গেছে। ১ সপ্তাহের পর ও আশা নিয়ে এসছে। এখানে এসে খুঁজছে এরকম একটা বিউটি মেয়ে কোথায় গেল? ওকেই জিজ্ঞেস করছে। বিউটি মেয়ে বিউটি। বলছে, "আমিই সেই।" "হ্যাঁ! মজা করছো নাকি? আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসি না।" বলছে, "আমিই সেই। আর তুমি যাকে ভালোবেসেছিলে ওই ড্রামে রাখা আছে। নাও। পায়খানা, কফ, বমি।" তো এটা প্রেম না, এটা কাম। কাম। প্রেমটা আমি কিছু লক্ষণ দেখাচ্ছি। প্রভুপাদ বলেছেন যে পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। আমরা ঈশ্বরের অংশ, ঈশ্বরের প্রতি প্রেম আসবে। প্রেমকে সেখানে যেখানে ভালোবাসা থাকে, যেখানে সেবা থাকে। দেখবে এই সেবা বা ভালোবাসাটা আমরা পরিবারের ভিতরে, সমাজের ভিতরে ফেলি। যদি পরিবারের সমাজে কেউ না থাকে, কোথায় ভালোবাসাটা যায়? বিড়াল, কুকুর। কুকুর। তাই বিদেশে এই ভালোবাসাটা উঠে গেছে। যেখানে বিবাহ প্রথা নেই, স্বামী স্ত্রী কি বলে লিভ টুগেদার, লিভ টুগেদার, লিভ ইন লিভ ইন রিলেশন। লিভিং রিলেশন নেই। ভালোবাসা এখন ভালোবাসা কার প্রতি গেছে বিদেশিদের? কুকুর। কুকুর। প্রভুপাদ চ্যালেঞ্জ করেছেন যে তুমি যদি গডকে ভালোবাসো না বাসো, উল্টে দাও। ডগ। ডগ ভালোবাসছে, তো সেটা কি ডগ প্রেম? আমাদের হচ্ছে সেরকম। ছেলে মেয়ে এটা রূপের প্রতি আকৃষ্ট হয়ে, এটা হচ্ছে কাম, এটা প্রেম নয়। প্রেম কেবল ভগবানের প্রতি হয়, ভালোবাসা মা বাবার প্রতি হয়। এই ভালোবাসাটা আপনি বর্তমান সমাজে একটু মিলিয়ে দেখুন না। এই ভালোবাসার যে বিয়ে হচ্ছে, এই ডিভোর্স ফাইল। পুরো ইউটিউব দেখেন, ডিভোর্স ফাইল, ডিভোর্স ফাইল, ডিভোর্স ফাইল চলছে। এটা 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 প্রেম নয়, এটা হচ্ছে ভালোবাসা। কিছু চাহিদা আমি তোমার কাছ থেকে পাবো, তুমি আমার কাছ থেকে পাবে, এই জাস্ট। লাভ এট ফার্স্ট সাইট আর ডিভোর্স এট ফার্স্ট ফাইট। বাহ! তো পরিশেষে প্রেম ভক্তি প্রভু আমাদের এই ইউথদের জন্য কি বার্তা থাকা উচিত, বা ইউথদের জন্য যদি সংক্ষেপে আমরা কিছু টিপস দিতে চাই? শিল প্রভুপাদ যে পন্থা দেখিয়েছেন, প্রভুপাদ প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। প্রভুপাদ যখন আমেরিকায় যখন যান, তখন আমেরিকা যুব সম্প্রদায় উদ্ভ্রান্ত ছিল। প্রভু বললেন, যুব সম্প্রদায় উদ্ভ্রান্ত হয়ে গিয়েছিল, দিগ্ভ্রান্ত। তারা আর্থিক দিক থেকে উন্নত, সামাজিক দিক থেকে অনেক উন্নত, শিক্ষা দীক্ষায় উন্নত, কিন্তু তারা বিভ্রান্ত হয়ে হিপি হয়ে গিয়েছিল। প্রভুপাদ তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত দিয়ে তাদেরকে হ্যাপিতে পরিণত করেছিলেন। তাই প্রভুপাদ যে শিক্ষা দিয়েছেন, গীতা ভাগবতের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা তিনি দিয়েছেন, সেই গীতার শিক্ষা যদি অনুশীলন করে, তাহলে যুব সমাজ প্রথমত তার জীবনে একটা দিশা খুঁজে পাবে, লক্ষ্য খুঁজে পাবে। শুধু গীতা পড়লে হবে না, যথেষ্ট গাইড লাগবে। অবশ্যই একই সাথে গাইডও, তার সাথে সাথে যে পারমার্থিক যে গাইড, সেই পারমার্থিক গাইড পাওয়ার মাধ্যমে যুব সমাজ সঠিক একটা পথে চলবে। এবং একটা জিনিস আছে, সেটা বিষয়ে প্রভুপাদ তাদের দিয়েছিলেন, কি দিয়েছিলেন? হায়ার টেস্ট। তারা এলএসডিতে মত্ত ছিল, তো তাদেরকে প্রভুপাদ গীতার যে শিক্ষা, রসবর্জন রসপস্য পরং দৃষ্টা নিবর্ত, তারা যখন এই হরিনাম কীর্তনে যখন কীর্তন করা শুরু করলো, কীর্তনের মধ্যে তারা সেই হায়ার টেস্ট পেয়েছিল। সেই হায়ার টেস্ট দেওয়ার মাধ্যমে, পারমার্থিক গাইড দেওয়ার মাধ্যমে, তাদেরকে গীতা ভাগবতের শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি সঠিকভাবে পরিচালিত করা যায়, তাহলে যুব সমাজ এই একটা সঠিক দিক নির্দেশ পাবে এবং একটা সুশৃঙ্খল জীবনযাপন তারা করতে পারবে, এবং একটা সমাজও একটা সুশৃঙ্খল সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা যায়। আমাদের এই সমাজকে সংস্কার করার জন্য অনেক মনীষী এসেছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু তাদের ভিতরে আমি সফলতা দেখি না। যেরকম অন্যান্য সোসাইটির কথা বলি, তারা সমাজের সঙ্গে তাল মিলিয়ে জিনিসটা একটু ধামাচাপার মতো। যেটা একটা উদাহরণ দিই, একজন ভারতীয় সাধু বিদেশে গেছেন প্রচারে, আমেরিকার নিউট ক্লাবে ইনভাইট পেয়েছেন। ঠিক আছে, তো সাধু চিন্তা করছে, নিউট ক্লাবে সবাই ন্যাংটা থাকে, আচ্ছা আমি যদি কাপড় চোপড় পরে যাই, এটা বেমানান হবে না? তাই আমি ন্যাংটা হয়ে যাই, তাহলে মানানসই হবে। আর ওরা ভাবছে
আমরা ন্যাংটা থাকি, ভারতের সম্ভ্রান্ত সাধু আসছে, আমাদের কাছে ন্যাংটা দেওয়া উচিত বলো? সবাই সম্ভ্রান্ত পোশাক পরে এসছে, অডিয়েন্স পোশাক পরে বসেছে, সাধু ঢুকছেন ন্যাংটা হয়ে। এটাই হয়েছে আমাদের বেশ। জগতে। সাধুর বেশ পরে শাস্ত্রের শিক্ষাকে দিতে গিয়ে তাদের ভরসা হয়নি, তাদের ভিতরে ততটা বিশ্বাস নেই, তারা সেইটা সংস্করণ করতে পারেনি। সব প্রায় সোসাইটিকে দেখুন ঘুরিয়ে ফিরে কিরকম। কিন্তু একমাত্র এই গৌড়ীয় পরম্পরা ধারা মহাপ্রভু যতটাই কঠোর ছিলেন, তার সেই পরম্পরাতে ভক্তিবিনোদ ঠাকুর, বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি নির্দেশ দিয়েছেন, আমি কোনো কম্প্রোমাইজ করিনি, আমি আশা করি আমার পরবর্তী জেনারেশনও কোনো কম্প্রোমাইজ করবে না। করবে না। এই যে পরম্পরার ধারা, প্রভুপাদের এই শাস্ত্রের উপর বিশ্বাস, সারা বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলন তৈরি হবে, জাগরণ ঘটবে, যেটা পরম্পরা ধারাতে চলে এসেছেন, প্রভুপাদ সেটাকে একদম বাস্তবায়ন করে দিয়েছেন। শুরু হয়েছে কিন্তু মহাপ্রভু থেকে, মাঝখানে ধামাচাপা ছিল, ভক্তিবিনোদ ঠাকুর কিছু জাগিয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর করিয়েছেন প্রভুপাদকে দিয়ে, আর সেটাই ধরেছেন প্রভুপাদের শিষ্যরা। বর্তমান আমাদের ইউথ ফোরাম প্রিচিং, আমাদের বাংলায় দেখি নামহট্ট, গীতা কোর্স, ভক্তি বিক্স চলছে। আদার স্টেট, ইউথ আপনার কি বলা যায়, উত্তর ভারত, মহারাষ্ট্র মধ্য ভারত, পশ্চিম ভারত, গত বছর বৃন্দাবনে একটা ইউথ কি বলে রিট্রিট হলো, দুটো হয়েছে, একটা তিরুপতিতে হয়েছে, একটা বৃন্দাবনে হয়েছে। বৃন্দাবনে ছিল 10,000 ইউথ, ধুতি পাঞ্জাবি তিলক পরে, ওদের 5 দিনের প্রোগ্রাম ছিল, 5 দিনের সেমিনার ছিল, সন্ধ্যার সময় হতো একসঙ্গে কীর্তন, ঘন্টার পর ঘন্টায় আনন্দে নাচছে। এটা বাস্তবায়ন, শুধু আমি যে মুখে লেকচার দিচ্ছি তাই না। তিরুপতির যেটা ছিল ওটা 3,000-এর কাছাকাছি ইউথ ছিল। তো আমরা তাদেরকে ইনভাইট করছি, আমাদের বাংলায়ও, যেহেতু বর্তমান বাংলার যে সরকার, তারাও চাইছে ইউথের ভিতরে এই যে ধর্মের চেতনা গড়ে উঠুক, সৎ পথে সৎ মার্গে চলুক, নেশা মুক্ত হোক, যেটা উনি চাইছেন। তো সরকারি সাহায্য আর আমরা সাধু আমাদের যে শাস্ত্রীয় জ্ঞান দিয়ে আমরা প্রয়াস করছি, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের যুবক যুবতী, ছেলে মেয়ে, তারা শিখুক আমাদের চেতনা। আমরা প্রয়াস করছি গ্রামে গ্রামে অ্যাটলিস্ট সনাতন ধর্মের লোকেরা তারা গীতা পড়ুক, হরিনাম করুক। এবং আরেকটা পরিকল্পনা আমরা নিয়েছি, যেটা বাস্তবায়ন করতে অনেক দিন লাগবে, কেননা এটা একটা বড় পরিকল্পনা। অ্যাটলিস্ট 8 ক্লাস থেকে কলেজ লেভেল পর্যন্ত প্রতিটি স্কুল কলেজে এই ভগবদ্গীতার জ্ঞান, আমরা ভগবদ্গীতা দেব, কোশ্চেন ব্যাংক দেব, দিয়ে একটা রাজ্য স্তরে এটা প্রতিযোগিতা, কম্পিটিশন, এবং সেটা ব্লক লেভেল থেকে, জেলা লেভেল থেকে, ফাইনাল রাউন্ডে তারা রাজ্যে মায়াপুরে এসে ফাইনাল রাউন্ডে জিতবে, যাতে একটা মোটা অঙ্কের তারা গিফট প্যাক, তার পড়াতে সাহায্য করা, মোটা অঙ্কের একটা অর্থ, সেটা আমরা পরিকল্পনা নিচ্ছি। কিন্তু এটা একটা বড় পরিকল্পনা, এটা এখনই বাস্তবায়ন হচ্ছে না। এর জন্য অনেক অর্থের প্রয়োজন, অনেক গীতার প্রয়োজন। সব কিছু পরিকাঠামো আমরা রেডি করছি। আমাদের প্রয়াস, আপনাদের সহযোগিতা। আপনাদের কাছে দুটো জিনিস আছে, একটা ইউথ আপনাদের, আমরা সাধু, আমাদের ছেলে মেয়ে নেই, ইউথ আপনাদের, অর্থ আপনাদের।
তো আপনাদের অর্থ আপনাদের ইউথের প্রতি আমরা ইউজ করব এবং তাদের চোখ খুলে দেব। শুধু ঘরে বসে থাকলে হবে না। ভারতবর্ষের ইউথ সারা বিশ্বের উপর ছড়ি ঘোরাবে। হুম। এটাই সেই লক্ষ্যে আপনি তৈরি করুন। আবার সেই মন্ত্র বলি, থাকবো না কো বদ্ধ। বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটা জগৎটাকে। তারপরে কেমন কেমন করে করে ঘুরছে ঘুরছে মানুষ মানুষ যুগান্তরের যুগান্তরের ঘূর্ণি ঘূর্ণিপাকে। পাখি। দেশ আর কি? হতে দেশ দেশান্তরে ঘুরছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখো লাখ। সুকান্তের মনে না? নজরুল ইসলাম, নজরুল কাজী নজরুল ইসলাম ইসলাম। জাগিয়েছেন। যাচ্ছি শিবাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে। মজার প্রশ্ন যে যদি আপনাকে এখন আমরা টাইম মেশিনে বা একটা যন্ত্রের মধ্যে আপনাকে আবার ইউতে নিয়ে যাই 20 বছর বা 21 বছর বয়সে, তাহলে আপনি এখন আপনার সেই ইউথ অবস্থায় গিয়ে কি করতে চান, কি পরিবর্তন করতে চান বা কি করবেন আপনার লাইফে? আমরা যদি আপনাকে এখন আবার 20 বছর বয়সে ফিরিয়ে নিয়ে যাই, Yeah. তাহলে আপনি কি করবেন বা কি ডিফারেন্ট করবেন যা আপনি আগে করেছেন? সব প্রকাশ করতে পারি না। সব প্রকাশ করতে পারি না। তবু যেমন আমি বলেছি যে আমার ইউথ দিয়েছি কৃষ্ণ ভাবনাময় এবং প্রচারে, সেটা যেভাবে করলাম সেটা ভালো ছিল। তবু আমরা আগে যদি আমরা একটু ভালোভাবে স্বাস্থ্য রাখি, স্বাস্থ্য এবং আমরা ভালোভাবে জীবন যাপন করি, তাহলে আমরা মানে ইউথ ইসকন আসার আগে পর্যন্ত, ইউথ ইসকন আসার আগে যদি আমি জানতাম, যদি কমার বয়স থেকে আমি বুঝতাম, আমার বাবা যদি আমাকে জানাইতাম আমরা এই দেহ নই এবং মৃত্যুর সময় আমরা সব শেষ হয় না, অন্য দেহ গ্রহণ করতে হবে, এখন প্রস্তুত হতে হবে, যদি আগে আমি যদি জানতাম, তাহলে আমার যুবক সময় অনেক অনেক আলাদা আলাদা হতো এবং অনেক ভুল না হতাম। এবং তবু আমাদের কৃষ্ণ ভাবনামৃত এমন ভালো জিনিস, যদি দেরিও হয় যে কোনো সময় গ্রহণ করলে ভালো হয়। বাহ! এটাই হচ্ছে সার্থকতা যে আমরা বলি যে না, যদি আমি 10 বছর আগে ফিরে যেতাম, 30 বছর আগে ফিরে যেতাম, তাহলে আমি এরকম করে আলাদা করে, অর্থাৎ আমি যে ভুলগুলো করেছি ভুলগুলো করতাম না। তো প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু বলছেন না, আমি আগে যেরকম ছিলাম ওরকমই, অর্থাৎ উনি উনার জীবনটা কৃষ্ণ, অর্থাৎ উনার কোনো আফসোস নেই। হ্যাঁ? প্রভু যেটা আমাদেরকে শেয়ার করলেন। তো একটা জিনিস প্রভু শেয়ার করলেন যেটা স্বাস্থ্য। হ্যাঁ, এটা একটা আমরা ভাবছিলাম টপিক, কিন্তু আজকে হলো না, আমরা হয়তো অন্য কোনো এপিসোডে আলোচনা করব। ইউথদের জন্য এই অবস্থা থেকে স্বাস্থ্যের গুরুত্ব। মনে করছে এখন তো আমার শরীরে শক্তি আছে, সমস্যা নেই। হ্যাবিট, রাতের বেলা জেগে থাকছে, দিনের বেলা সকালে দেরিতে ঘুম থেকে উঠছে, স্বাস্থ্যের ঠিক নেই। তো স্বাস্থ্যকে এখন থেকে যদি ইউথরা একটা রুটিনের মধ্যে আসে, স্বাস্থ্যের যত্ন নেয়, তাহলে তখন তারা গিয়ে শেষেও গিয়ে তখন তারা সেই উদ্যমে কাজ করতে পারবে। একই প্রশ্ন মহারাজের কাছে। মহারাজ, যদি আপনি আপনার ইউথে ফিরে যান, তাহলে আপনার নিজের ইউথ অবস্থাকে আপনি কি পরামর্শ দেবেন? তা আমি বুড়ো হয়ে গেছি নাকি? ইউথ তো যদি আমি 20 বছরে ফিরে যান। ওদের ইউথের সঙ্গে কথা বলে আমি ফিরে যাই। তোমাদের মতো যখন বয়স ছিল না, জলকে চিবিয়ে খেয়েছি। বুঝেছো? ব্যাপারটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে কেউ বুড়ো হয় না। ঠিক আছে? আমি মাঝে মাঝে বলি ইউথদের, আমি তো বুড়ো হয়ে গেছি। বলছে, মহারাজ আপনার কথা শুনে ইউথের মতো মনে হয়। তো প্রশ্ন হচ্ছে, শরীরটা বুড়ো হয়, আত্মা কখনো বুড়ো হয় না। বুড়ো হয় না। তবে এটা ঠিক, যেভাবে প্রভুপাদের শিক্ষা পেয়ে তৈরি হয়েছি, যেটা অতুল কৃষ্ণ প্রভু বলছেন, এটা আরো আগে জানলে আমাদের বন্ধু বান্ধব যারা ইউথ ছিল, তাদেরকেও একটু বাঁচাতে পারত। তো আমরা আমাদের অনেকজনকে হারিয়ে ফেলেছি। কোথায় বিয়ে টিয়ে করে ঝগড়াঝাটি হয়ে সব মিলিয়ে গেছে সমাজে। খুঁজে কিছু জনের সঙ্গে দেখা হয়,
তো আমরা আমাদের শেষ অংশে চলে এসেছি আমাদের আজকের টক শোতে। তো আগামী 12 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে, সারা বিশ্বে এটা সেলিব্রেট হবে। তো আমরা আজকে যে আলোচনাগুলি হলো সেগুলি মাথায় রাখি। তো আমরা আজকের এই টক শোটা একটু অন্যভাবে শেষ করব। আমরা ইউথদের অনুপ্রেরণা রূপে আমাদের শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু ইউথদের জন্য কিছু শোনাবেন ম্যান্ডেলিন বাজিয়ে। বা তো তার আগে এবং তার মধ্য দিয়ে ওই ভোজনের মধ্যে বা তার সেটা শুনে শুনেই আমরা আজকে টক শো শেষ হবে। তার আগে মহারাজ বা প্রভু যদি কোনো শেষ কথা কিছু বলতে চান। এইটাই বলতে চাই আমি যে আমরা তো লেকচার দিলাম শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, মনীষীদের উদ্দেশ্য লক্ষ্যকে নিয়ে তারা যেভাবে ইউথদের বা যুবক যুবতীদের একটা লক্ষ্য নির্ধারণ করেন, যেটা বিবেকানন্দ বলছেন, রোকমত হুম। লক্ষ্য प्राप्ति के लिए रोको मत, চলো জাগো, নিজের লক্ষ্য স্থির করতে হবে। তো সেটা বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা এবং আমাদের প্রচেষ্টা দুটোর সংযোগে এটা বাস্তবে সম্ভব হবে। আমাদের ইউথ গোষ্ঠীকে আমরা সঠিক দিশাতে এগিয়ে নিতে পারবো, রক্ষা করতে পারবো, তাদের মনুষ্য জীবনকে স্বার্থের লক্ষ্যে আমরা তাদের একটা বড় উপহার দিতে পারবো, বড় উপহার। আর একটা বলবো, যদি এ বিষয়ে আরো কোনো প্রশ্ন জাগে আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাবেন। আর আমি চাইছি সবার কাছে পৌঁছান এই এই যে আজকের আলোচনা, একটু ভিন্ন ধর্মী আলোচনা, যদি আপনার ভালো লাগে প্রচুর শেয়ার করুন, সবাই জানুক। প্রত্যেকের বাড়িতে এটাই সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। ভক্তের বাড়িতেও দেখি, যারা ভক্তি লাইনে আসেন তাদেরও দেখি, আমরা তো ভক্তি করছি, আমার ছেলে মেয়ে যে কেমন হবে, সবার ভিতরে এই প্রশ্ন জাগছে। কিন্তু যত বড় হচ্ছে, ছোট যখন থাকে একটু আয়ত্তে থাকে, যখন বড় হচ্ছে গতিবিধি একটু অন্যরকম দেখছি, সবাই বলছে। তো সবাই একসঙ্গে আমরা কাজ করি এবং তাদেরকে আমরা একটু বড় উপহার, উচ্চতর স্বাদ দিয়ে আমরা ধরে রাখবো, এটাই আমার প্রার্থনা। হরি বল। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মহারাজকে এত সুন্দর আমাদের এই টক শোর প্রোগ্রামটাকে অধ্যক্ষতা করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি শ্রীপাদ প্রেম ভক্তি প্রকাশ প্রভুকে ইউথদের জন্য আজকে এত সুন্দর গুরুত্বপূর্ণ মূল্যবান কথা শোনানোর জন্য, এবং শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে। তো প্রভু এবার আমাদের এই টক শোর আজকে সমাপ্তি হবে প্রভুর কাছ থেকে কিছু শ্রবণের মাধ্যমে। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দে হরি বল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন
দেখতে থাকুন মায়াপুর টিভি, পড়তে থাকুন গীতা ভাগবত, করতে থাকুন হরিনাম আর শুনতে থাকুন টক শো। প্রায় 2 ঘন্টা।